গল্পাবলী, বিভিন্ন লেখকের বিভিন্ন স্বাদের গল্প নিয়ে সাজানো আমাদের এই অনুষ্ঠান। যারা আমাদের চ্যানেলে নতুন, এখনই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আর গল্পগুলি কেমন লাগছে তা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না কিন্তু। তবে চলুন শুরু করা যাক রহস্য রোমাঞ্চ ঘেরা নতুন আরও একটি গল্প। শুনতে থাকুন গল্পাবলী। গল্পাবলীর আজকের নিবেদন লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এক মর্মস্পর্শী ছোট গল্প মহেশ। শ্রোতাবন্ধুদের কথা মাথায় রেখেই এই গল্পের মূল বিষয়বস্তুটাকে অবিকৃত রেখে আমরা ভাষাটিকে সাধু ভাষা থেকে চলিত ভাষায় রূপান্তরিত করেছি। গ্রামের নাম কাশীপুর। গ্রাম ছোট, জমিদার আরও ছোট, তবুও দাপটে তার প্রজারা টু শব্দ করতে পারে না, এমনই প্রতাপ। ছোট ছেলের জন্মতিথি পুজো। পুজো সেরে তর্করত্ন দুপুর নাগাদ বাড়ি ফিরছিলেন। বৈশাখ শেষ হয়ে আসছে, কিন্তু মেঘের ছায়াটুকু কোথাও নেই। অনাবৃষ্টির আকাশ থেকে যেন আগুন ঝরে পড়ছে। সামনের দিগন্তজোড়া মাঠখানা জ্বলে পুড়ে ফুটিফাটা হয়ে আছে, আর সেই লক্ষ্য ফাটল দিয়ে ধরিত্রীর বুকের রক্ত নিরন্তর ধোঁয়া হয়ে উড়ে যাচ্ছে অগ্নিশিখার মতো। তাদের সর্পিল ঊর্ধ্বগতির দিকে চেয়ে থাকলে মাথা ঝিমঝিম করে, যেন নেশা লাগে। এরই সীমানায় পথের ধারে গফুরজোলার বাড়ি। তার বাড়ির মাটির পাঁচিল পড়ে গিয়ে উঠান এসে পথে মিশেছে, এবং অন্তঃপুরের লজ্জা সম্ভ্রম পথিকের করুণায় আত্মসমর্পণ করে নিশ্চিন্ত হয়েছে। পথের ধারে একটা পিটালি গাছের ছায়ায় দাঁড়িয়ে তর্করত্ন উচ্চকণ্ঠে ডাক দিলেন, ওরে ও গফুরা, ঘরে আছিস? তার বছর দশেকের মেয়ে আমিনা দরজায় দাঁড়িয়ে সাড়া দিল। বাবারে কেন ডাকছো? বাবার যে জ্বর। জ্বর? ডেকে দে হারামজাদাকে, বেটা পাষণ্ড ম্লেচ্ছ। হাঁকে ডাকে গফুর মিয়া ঘর থেকে বের হয়ে জ্বরে কাঁপতে কাঁপতে এসে দাঁড়ালো। ভাঙা পাঁচিলের গা ঘেঁষে একটা পুরাতন বাবলা গাছ, তার ডালে বাঁধা একটা ষাঁড়। তর্করত্ন দেখিয়ে বললেন, ওটা হচ্ছেটা কি শুনি? এটা হিঁদুরগা ব্রাহ্মণ জমিদার, সে খেয়াল আছে? তার মুখখানা রাগে ও রোদের ঝাঁঝে রক্তবর্ণ, সুতরাং সে মুখ দিয়ে তপ্তবাক্য বের হবে সেটাই স্বাভাবিক। কিন্তু তার কারণটা কি বুঝতে না পারায় গফুর শুধু তাকিয়ে থাকে। তর্করত্ন বলল, সকালে যাবার সময় দেখে গেছি বাঁধা, দুপুরের ফেরার পথে দেখছি তেমনই ঠায় বাঁধা। আরে গো হত্যা হলে যে কর্তা তোকে জ্যান্ত কবর দেবে, সে বামুন নয়। কি করব বাবা ঠাকুর, বড় লাসারে পড়ে গেছি। কদিন থেকে গায়ে জ্বর, দড়ি ধরে যে দুখুটো খাইয়ে আনবো তা মাথা ঘুরে পড়ে যায়। আরে তবে ছেড়ে দে না, নিজে থেকে চড়ে আসুক। কোথায় সারবো বাবা ঠাকুর? লোকের ধান এখনো সব ঝাড়া হয়নি, খামারে পড়ে খড় এখনো গদি দেওয়া হয়নি, মাঠের আলগুলো সব জ্বলে গেছে, কোথাও একটুকু ঘাস নেই। কার ধানে মুখ দেবে, কার গাদা ফেরে খাবে, কেমনে সারি বাবা ঠাকুর? তর্করত্ন একটু নরম হয়ে বলল,
আরে না ছাড়িস, তো ঠান্ডায় কোথাও বেঁধে দিয়ে দুয়াটি বিশুলি ফেলে দে না, ততক্ষণ শিব। তোর মেয়ে ভাত না দেনি, ফ্যানে জলে দে না, এক গামলা খা। গফুর জবাব দেয় না। নিরুপায়ের মতো তর্করত্নের মুখের দিকে তাকিয়ে তার নিজের মুখ দিয়ে শুধু একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তর্করত্ন বলল, তাও নেই বুঝি? কি করলি ঘর? ভাগে এবার যা পেলি সমস্ত বেচে দিয়েছিস। গরুটার জন্য এক আঁটি ফেলে রাখতে নেই, বেটা কষাই। এই নিষ্ঠুর অভিযোগে গফুর যেন চুপ হয়ে গেল। কিছুক্ষণ পরে ধীরে ধীরে সে বলল, কাহনখানে খড় এবার ভাগে পেয়েছিলাম, কিন্তু গেল সনের বকেয়া বলে কর্তামশাই সব ধরে রাখলেন। কেঁদে কেটে হাতে পায়ে পড়ে বললাম, বাবুমশাই হাকিম তুমি, তোমার রাজত্বি ছেড়ে কোথায় পালাবো? আমাকে ৫-১০ বিশুলি না হয় দাও। সালে ঘর নেই, একখানি ঘর বাপ বেটিতে থাকি, তাও নয় তাল পাতার গোঁজা গাঁজা দিয়ে এই বর্ষাটা কাটিয়ে দেব। কিন্তু না খেতে পেয়ে আমার মহেশ যে মারা যাবে। তর্করত্ন হেসে বলল, ইস, সাজ করে আবার নাম রাখা হয়েছে মহেশ, হেসে বাঁচি নে। কিন্তু এই বিদ্রূপ গফুরের কানে গেল না। সে বলতে লাগলো, কিন্তু হাকিমের দয়া হলো না। মাস ২ খোরাকের মতো ধান দুটি আমারে দিলেন, কিন্তু বেবাক্ষর সরকারের গাদা হয়ে গেল। ও আমার কুটোটিও পেল না। বলতে বলতে তার কণ্ঠস্বর কান্নায় ভারী হয়ে উঠল। কিন্তু তর্করত্নের তাতে করুণার উদয় হল না। বলল, আচ্ছা মানুষ তো তুই, খেয়ে রেখেছিস দিবি নে। জমিদার কি তোকে ঘর থেকে খাওয়াবে নাকি? তোরা তো রাম রাজত্বে বাস করিস, ছোট লোক কিনা, তাই তার নিন্দে করিস। গফুর লজ্জিত হয়ে বলল, নিন্দে করব কেন বাবা ঠাকুর? নিন্দে তো আর আমরা করি নে, কিন্তু কোথা থেকে দিই বলো তো? বিঘে 4 জমি ভাগে চাষ করি, কিন্তু উপরি উপরি 2 সাল অজন্মা। মাঠের ধান মাঠেই শুকিয়ে গেল। বাপ বেটিতে দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পর্যন্ত পাইনি। ঘরের দিকে সে দেখো, বৃষ্টি বাদলে মেয়েটাকে নিয়ে কোণে বসে রাত কাটাই, পা সরিয়ে শোবার ঠাঁই মেলে না। মহেশকে একটি বার তাকিয়ে দেখো, 5 গোনা যাচ্ছে। দাও না ঠাকুর মশাই, কাহন 2 ধার। গরুটাকে 2 দিন পেট পুড়ে খেতে দিই। বলতে বলতে ধপ করে ব্রাহ্মণের পায়ের কাছে বসে পড়ল গফুর। তর্করত্ন প্রায় তীরের বেগে 2 পা পিছিয়ে গিয়ে বলল, আমর আমর, ছুঁয়ে ফেলবি নাকি? না বাবা ঠাকুর, শোবো কেন? শোবো না, কিন্তু দাও না আমাকে কাহন 2 খড়। তোমার তো 60 গাদা সেদিন দেখে এইছি। ও কটা দিলে তুমি টেরও পাবে না। আমরা না হয় না খেয়ে মরি, খেতি নেই, কিন্তু ও যে আমার অবলা জীব, কথা বলতে পারে না। শুধু সে থাকে আর চোখ দিয়ে জল পড়ে। তর্করত্ন বলিলেন, ধার নিবি তা শোধ দিবি কি করে শুনি? গফুর আশা পেয়ে ব্যগ্রস্বরে বলে উঠল, যেমন করে পারি শোধ দেবো বাবা ঠাকুর, যেমন করে পারি, তোমাকে ফাঁকি দেব না। তর্করত্ন মুখে এক প্রকার শব্দ করে গফুরের ব্যাকুল কণ্ঠকে অনুকরণ করে বললেন, ফাঁকি দেব না, যেমন করে পারি শোধ দেব। রসিং নাগর, যা যা
পচ্ছার দিকে পচ্ছার ঘরে যাই, বেলা হয়ে গেল। এই বলে তিনি একটু মুচকি হেসে পা বাড়িয়ে সভয়ে পিছিয়ে গিয়ে রাগী স্বরে বলে উঠল, আমার সিং নেড়ে আসে যে, আরে গুতবে নাকি? গফুর উঠে দাঁড়ালো। ঠাকুরের হাতের ফলমূল ও ভিজা চালের পিটুলি ছিল, সেটা দেখিয়ে বলল, গন্ধ পেয়েছে তো, এক মুঠো খেতে চায়। খেতে চায় তা বটে, যেমন চাষা তার তেমনি বলদ, খরচ ওঠে না, চাল কলা খাওয়া যায়। নে পথ থেকে সরিয়ে বাদ, যে সিং কোন দিন দেখবি কাকে খুন করবে। এই বলে তর্করত্ন পাশ কাটিয়ে হনহন করে চলে গেল। গফুর সেদিক থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে কিছুক্ষণ চুপ করে মহেশের মুখের দিকে তাকিয়ে রইল। তার নিবিড় গভীর কালো চোখ দুটো বেদনা ও ক্ষুধায় ভরা। তোকে দিলে না এক মুঠোরে, ওদের অনেক আছে তবু দেয় না। নাদিককে তার গলা বুঝে এলো। তারপর চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। কাছে এসে নীরবে ধীরে ধীরে তার মাথায়, গলায়, পিঠে হাত বুলিয়ে দিতে দিতে চুপি চুপি বলতে লাগলো, মহেশ, তুই আমার ছেলে, তুই আমাদের 8 সন প্রতিপালন করে বুড়ো হয়েছিস। তোকে আমি পেট পুরে খেতে দিতে পারিনি, কিন্তু তুই তো জানিস তোকে আমি কত ভালোবাসি। মহেশ প্রত্যুত্তরে গলা বাড়িয়ে আরামে চোখ বুজে রইল। গফুর চোখের জল গরুটার পিঠের ওপর রগড়িয়ে মুছে ফেলে তেমনই অস্ফুষ্ট স্বরে বলতে লাগল, জমিদার তোর মুখের খাবার কেড়ে নিলে, শ্মশান ধারে গাঁয়ের যে গোচরটুকু ছিল তাও পয়সার লোভে জমাবিলি করে দিলে। এই 2 বছর তোকে কেমন করে বাঁচিয়ে রাখি বলতো? ছেড়ে দিলে তুই পরের গাদা ফেরে খাবি, মানুষের কলা গাছে মুখ দিবি। তোকে নিয়ে যে আমি কি করি? গায়ে তোর আর জোর নেই, দেশের কেউ তোরে চায় না। লোকে বলে গোঘাটায় তোরে বেঁচে ফেলতে। কথাটা মনে মনে উচ্চারণ করে আবার তার চোখ দুটো মুছে ফেলে গফুর একবার এদিক ওদিক তাকালো। তারপরে ভাঙা ঘরের পেছন থেকে কতকটা পুরনো বিবর্ণ খড় এনে মহেশের মুখের কাছে রেখে দিয়ে আস্তে আস্তে বলল, নে শিগগিরি করে এটা খেয়ে নে বাবা, দেরি হলে আবার। বাবা, কেন মা? ভাত খাবে, এসো। এই বলে আমিনা ঘর থেকে দুয়ারে এসে দাঁড়ালো। এক মুহূর্ত চেয়ে থেকে বলল, মহেশরে আবার সাল ফিরে খেতে দিয়েছো বাবা? ঠিক এই ভয়ই করছিল গফুর। লজ্জিত হয়ে বলল, পুরনো পচা খড় মা, আপনি ঝরে যাচ্ছিল। আমি যে ভিতর থেকে শুনতে পেলুম বাবা যে তুমি টেনে বার করছো। না মা, ঠিক টেনে নয় বটে। কিন্তু দেয়ালটা যে পড়ে যাবে বাবা। গফুর চুপ করে রইল। একটিমাত্র ঘর ছাড়া যে তার সবই গেছে, এবং এভাবে চলতে থাকলে আগামী বর্ষায় সেটাও টিকবে না। এ কথা তার নিজের চেয়ে আর কে বেশি জানে? অথচ এই উপায়েই বা কটা দিন চলে। ভাত বেড়েছি বাবা, হাত ধুয়ে খেতে এসো। হ্যাঁ, এই যে যাই মা, যাই। ফ্যানটুকু দে তো মা, একবার খাইয়ে দিয়ে যাই। ফ্যান যে আজ নেই বাবা, হাড়িতেই মরে গেছে। নেই? গফুর নীরব হয়ে রইল। দুঃখের দিনে এইটুকুও যে নষ্ট করা যায় না, এই 10 বছরের মেয়েটাও তা বুঝেছে। হাত ধুয়ে সে ঘরের মধ্যে গিয়ে দাঁড়ালো। একটা পিতলের থালায় বাবার শাক অন্ন সাজিয়ে দিয়ে মেয়েটা তার নিজের জন্য একখানি মাটির সানকিতে
ভাত বেড়ে নিয়েছে। চেয়ে চেয়ে গফুর আস্তে আস্তে বলল, আমার গায়ে যে আবার শীত করে মা, জ্বর গায়ে কি ভাত খাওয়া ভালো? আমিনা উদ্বিগ্ন মুখে বলল, কিন্তু তখন যে বললে বাবা বড় খিদে পেয়েছে। তখন হয়তো জ্বর ছিল না মা। তাহলে তুলে রেখে দিই, সাজের বেলা খেও। গফুর মাথা নেড়ে বলল, কিন্তু ঠান্ডা ভাত খেলি যে অসুখ বাড়বে মা। আমিনা বলল, তবে গফুর কত কি যেন চিন্তা করে হঠাৎ এই সমস্যার মীমাংসা করে ফেলল। বলল, এক কাজ কর না মা, মহেশকে না হয় ধরে দিয়ে আয়, তখন রাতের বেলায় আমাকে এক মুঠো ফুটিয়ে দিতে পারবি নে। প্রত্যুত্তরে আমিনা মুখ তুলে কিছুক্ষণ চুপ করে বাবার মুখের দিকে চেয়ে রইল। তারপর মাথা নিচু করে ধীরে ধীরে ঘাড় নেড়ে বলল, পারবো বাবা। গফুরের মুখ রাঙা হয়ে উঠল। বাবা ও মেয়ের মাঝখানে এই যে একটুখানি ছলনার অভিনয় হয়ে গেল, তা এই দুটি প্রাণী ছাড়া আরও একজন বোধহয় আড়াল থেকে লক্ষ্য করেছিল। পাঁচ সাত দিন পরে একদিন গফুর চিন্তিত মুখে দাওয়ায় বসেছিল। তার মহেশ কাল থেকে এখনো পর্যন্ত ঘরে ফিরে আসেনি। নিজে সে শক্তিহীন, তাই আমিনা সকাল থেকে সবখানে মহেশকে খুঁজে বেড়াচ্ছে। পরন্ত বেলায় সে ফিরে এসে বলল, শুনেছ বাবা, মানিক ঘোষেরা আমাদের মহেশকে থানায় দিয়েছে। দূর পাগলি। হ্যাঁ বাবা, সত্যি। তাদের চাকর বললে তোর বাবাকে বলগে যা দরিয়াপুরের খোয়ারে খুঁজতে। কি করেছিল সে? তাদের বাগানে ঢুকে গাছপালা নষ্ট করেছে বাবা। গফুর চুপচাপ বসে রইল। মহেশের সম্বন্ধে সে যে মনে অনেক রকম দুর্ঘটনা কল্পনা করেছিল, কিন্তু এই আশঙ্কা ছিল না। সে যেমন নিরীহ তেমনি গরিব, সুতরাং প্রতিবেশীরা কেউ তাকে এত বড় শাস্তি দিতে পারে এ ভয় তার নেই। বিশেষত মানিক ঘোষ, গো ব্রাহ্মণের ভক্তি তার এ অঞ্চলে বিখ্যাত। আমিনা বলল, বেলা যে পড়ে এলো বাবা, মহেশকে আনতে যাবে না? না, যাব না। কিন্তু তারা যে বললে 3 দিন হলেই পুলিশের লোকে তাকে গোহাটায় বেঁচে ফেলবে। ফেলুক গে যাক। গোহাটা জিনিসটা যে কি আমিনা সেটা জানতো না, কিন্তু মহেশের সম্পর্কে সেটার উল্লেখ মাত্রই তার বাবা যে কিভাবে বিচলিত হয়ে উঠত তা সে বহুবার লক্ষ্য করেছে। কিন্তু আজ সে আর কোনো কথা বলল না, আস্তে আস্তে চলে গেল। রাতের অন্ধকারে লুকিয়ে গফুর বংশীদের দোকানে এসে বলল, খুড়ো, একটা টাকা দিতে হবে। এই বলে সে তার পিতলের থালাটা বসবার মাচার নিচে রেখে দিল। এই বস্তুটির ওজন ইত্যাদি বংশীর সুপরিচিত। বছর দুয়ের মধ্যে সে 12-5 এটাকে বন্ধক রেখে একটা করে টাকা দিয়েছে, অতএব আজও আপত্তি করল না। পরের দিন যথাস্থানে আবার মহেশকে দেখা গেল। সেই বাবলাতলা, সেই দড়ি, সেই খোঁটা, সেই তৃণহীন শূন্য পাত্র, আর সেই ক্ষুধাতুর কালো চোখের সজল উৎসুক দৃষ্টি। একজন বুড়ো গোছের মুসলমান তাকে অত্যন্ত তীব্র চোখ দিয়ে পর্যবেক্ষণ করছিল। অদূরে এক ধারে 2 হাঁটু ভাঁজ করে গফুর মিয়া চুপ করে বসেছিল। পরীক্ষা শেষ করে বুড়ো চাদরের খুঁট থেকে একখানা 10 টাকার নোট ভাঁজ খুলে বারবার মসৃণ করে নিয়ে তার কাছে গিয়ে বলল, আর ভাঙব না, এই পুরোপুরি দিলাম, নাও। গফুর হাত বাড়িয়ে তা নিয়ে তেমনই নিঃশব্দে বসে রইল। যে দুজন লোক সঙ্গে এসেছিল
তারা গরুর দড়ি খুলতে গেল, কিন্তু সে হঠাৎ সোজা হয়ে উঠে দাঁড়িয়ে উদ্ধত হয়ে বলে উঠল, দড়িতে হাত দিও না বলছি, খবরদার বলছি, ভালো হবে নি। তারা চমকে গেল। বুড়ো আশ্চর্য হয়ে বলল, তা কেন? গফুর তেমনি রেগে জবাব দিল, কেন আবার কি? এই আমার জিনিস, আমি বেচবো না, আমার খুশি। এই বলে সে নোটখানা ছুঁড়ে ফেলে দিল। তারা বলল, কাল পথে আসতে বায়না নিয়ে এলে যে, এই নাও তোমাদের বায়না ফিরিয়ে। এই বলে সে ট্যাগ থেকে 2 টাকা বের করে ঝনাত করে ফেলে দিল। একটা ঝগড়া বাঁধবার উপক্রম হয় দেখে বুড়ো হেসে ধীরভাবে তাকে বলল, হা হা, চাপ দিয়ে আর 2 টাকা বেশি নেবে এই তো। আরে দাও হে পানি খেতে, ওর মেয়ের হাতে 2 টাকা দাও, কেমন? এই না না, আমি নেব না। কিন্তু এর বেশি একটা আদলাও যে কেউ দেবে না, তা জানো? গফুর সজোরে মাথা নেড়ে বলল, না। বুড়ো বিরক্ত হলো, বলল, না তো কি, চামড়াটাই যে দামে বিকোবে, নইলে মাল আর আছে কি? তবা তবা। গফুরের মুখ থেকে হঠাৎ একটা বিশ্রী কটুকতা বেরিয়ে পড়ল এবং পরক্ষণে সে ছুটে এসে নিজের ঘরে ঢুকে চিৎকার করে শাসাতে লাগলো যে তারা যদি এক্ষুনি গ্রাম ছেড়ে না যায় তাহলে জমিদারের লোক ডেকে জুতো পেটা করাবে। হাঙ্গামা দেখে লোকগুলো চলে গেল, কিন্তু কিছুক্ষণ পরেই জমিদারের কাছে তার ডাক পড়ল। গফুর বুঝল এ কথা কর্তার কানে গেছে। সদরে ভদ্র অভদ্র অনেক লোকই বসেছিল। শিবুবাবু চোখ লাল করে বলল, গফড়া, তোকে যে আমি কি সাজা দেব ভেবেই পাইনি। কোথায় বাস করছিস জানিস? গফুর হাত জোড় করে বলল, জানি কর্তা, আমরা খেতে পাইনি, নইলে আজ আপনি যা জরিমানা করতেন আমি না করতাম না। সকলে অবাক হলো। এই লোকটা জেদি এবং বদমেজাজি বলে তারা জানত। সে কাঁদো কাঁদো হয়ে বলল, এমন কাজ আর কখনো করবনি কর্তাবাবু। এই বলে সে নিজের 2 হাত দিয়ে নিজের 2 কান মুড়ল এবং উঠানের একদিক থেকে আরেক দিক পর্যন্ত নাক্ষত দিয়ে উঠে দাঁড়ালো। শিবুবাবু সদয় কণ্ঠে বলল, আচ্ছা আচ্ছা, যা হয়েছে হয়েছে, আর কখনো এইসব মতিবুদ্ধি করিস নে। বিবরণ শুনে সকলেই শিউরে উঠল এবং এ মহাপাতক যে শুধু কর্তার পুণ্যপ্রভাবে ও শাসন ভয়েই বেঁচে আছে সে বিষয়ে কারো সংশয় রইল না। তর্করত্ন উপস্থিত ছিলেন। তিনি গো শব্দের শাস্ত্রীয় ব্যাখ্যা করলেন এবং যে জন্য এই ধর্মজ্ঞানহীন ম্লেচ্ছ জাতিকে গ্রামের তীরসীমানায় বসবাস করতে দেওয়া উচিত নয় এটা সবাইকে বুঝিয়ে দিলেন। গফুর একটা কথারও জবাব দিল না। যথার্থ প্রাপ্য মনে করে অপমান ও সব তিরস্কার সবিনয়ে মাথা পেতে নিয়ে খুশি মনে ঘরে ফিরে আসলো। প্রতিবেশীদের ঘর থেকে ফ্যান চেয়ে এনে মহেশকে খাওয়ালো এবং তার গায়ে, মাথায় ও শিঙে বারবার হাত বুলিয়ে মনে মনে কত কথাই বলতে লাগলো। জ্যৈষ্ঠ মাস শেষ হয়ে আসলো। সূর্যের যে মূর্তি একদিন শেষ বৈশাখে আত্মপ্রকাশ করেছিল সে যে কত ভীষণ, কত বড় কঠোর হয়ে উঠতে পারে আজকের আকাশের দিকে না চাইলে উপলব্ধি করাই যায় না। কোথাও যেন করুণার আভাস পর্যন্ত নেই। কখনো এই রূপের বিন্দুমাত্র পরিবর্তন হতে পারে, আবার কোনোদিন এই আকাশ মেঘের ভারে স্নিগ্ধজল হয়ে দেখা দিতে পারে। আজ এ কথা ভাবতেও যেন ভয় হয়। মনে হয় সারা আকাশ পুড়ে যে আগুন সব সময় ঝরছে তার শেষ নেই। সব কিছুই এক নিমেষে পুড়িয়ে না দিতে পারলে সে আর থামবে না।
এমনই একদিন দুপুরবেলায় গফুর ঘরে ফিরে আসলো। পরের কাছে জন্মজুর খাটা তার অভ্যাস নয় এবং এই 4-5 দিন হলো তার জ্বরটা থেমেছে, কিন্তু শরীর যেমন দুর্বল তেমনই ক্লান্ত। তবুও আজ সে কাজের সন্ধানে বের হয়েছিল, কিন্তু এই প্রচণ্ড রোদ শুধু তার মাথার ওপর দিয়েই গেছে, কোনো ফল হয়নি। খিদে, তেষ্টায় আর ক্লান্তিতে সে প্রায় অন্ধকার দেখছিল। উঠানে দাঁড়িয়ে ডাক দিল, আমিনা, ভাত হয়েছে রে মা? মেয়ে ঘর থেকে আস্তে আস্তে বের হয়ে কোনো উত্তর না দিয়ে খুঁটি ধরে দাঁড়িয়ে থাকলো। কোনো জবাব না পেয়ে গফুর চেঁচিয়ে জিজ্ঞাসা করলো, কি রে, হয়েছে? না, হয়নি বাবা। কি বললি? হয়নি? কেন শুনি? চাল নেই বাবা। চাল নেই? সকালে আমারে বলিসনি কেন? তোমারে রাত্রিরে যে কয়েছিলুম। গফুর মুখ ভেঙিয়ে তার কণ্ঠস্বর নকল করে বলল, রাত্রিরে যে কয়েছিলাম? আরে রাত্রির বেলা কারণ মনে থাকে? নিজের কর্কশ কণ্ঠে রাগ তার দ্বিগুণ বেড়ে গেল। মুখ আরও বিকৃত করে সে বলে উঠল, শাল থাকবি কি করে শুনি? রোগা বাপ খাক না খাক, বড় মেয়ে আর 5 বার করে ভাত গিলবি। এবার থেকে আমি সালে কুলুপ দিয়ে বাইরে যাব। দে 1 ঘটি জল দেখিনি, দে। তেষ্টায় বুক ফেটে গেল। কি রে, দাঁড়ায় আছিস কেন? আরে জলটা আন, বল। তাও নেই। আমিনা তেমনই মুখ নিচু করে দাঁড়িয়ে রইল। কয়েক মুহূর্ত অপেক্ষা করে গফুর যখন বুঝল ঘরে তেষ্টার জল পর্যন্তও নেই, তখন সে আর মাথার ঠিক রাখতে পারল না। তাড়াতাড়ি আমিনার কাছে গিয়ে ঠাস করে এক শব্দ করে তার গালে চর কষিয়ে দিয়ে বলল, মুখ পোড়া হারামজাদি মেয়ে, সারাদিন তুই করিস কি? এত লোকের মরণ হয়, তোর মরণ হয়নি? আমিনা একটা কথাও বলল না। মাটির খালি কলসিটা তুলে নিয়ে সে কড়া রোদের মাঝেই চোখ মুছতে মুছতে চুপচাপ বের হয়ে গেল। সে চোখের আড়াল হতেই গফুরের বুকে যেন তীর বিঁধল। মা মরা এই মেয়েটাকে সে যে কি করে মানুষ করেছে তা শুধু সেই জানে। তার মনে পড়ল তার এই স্নেহশীলা, কর্মনিপুণা, শান্ত মেয়েটার কোনো দোষ নেই। ক্ষেতের ওই সামান্য ধান কটা ফুরনো পর্যন্ত তাদের যে দুবেলা ভরে ভাত জোটে না, কোনো দিন একবেলা, কোনো দিন বা তাও নয়, দিনে 5-6 বার ভাত খাওয়া যেমন অসম্ভব, ঠিক তেমনই মিথ্যে। ঘরে জল না থাকার কারণটাও তার অজানা নয়। গ্রামে যে 2টি পুকুর আছে তাও একেবারে শুকিয়ে গেছে। শিবচরণবাবুর খিড়কির পুকুরে যা একটু জল আছে তা সাধারণ মানুষ পায় না। অন্যান্য শুকিয়ে যাওয়া পুকুরের মাঝখানে 2-1টা গর্ত খুঁড়ে যেটুকু জল জমা হয় তাতে যেমন কাড়াকাড়ি তেমনি ভিড়। বিশেষ করে এই মুসলমান বলে এই ছোট্ট মেয়েটি তো কাছে ঘেঁষতেই পারে না। ঘন্টার পর ঘন্টা দূরে দাঁড়িয়ে অনেক অনুনয় বিনয় করে কেউ যদি তার কলসিতে একটু জল ঢেলে দেয়, সেইটুকু সে ঘরে আনে। এই সমস্তই গফুরের অজানা নয়। আজ হয়তো জল ছিল না, কিংবা তাড়াহুড়োর মাঝখানে কেউ তার মেয়েকে দয়া করবার অবসরই পায়নি, এমনি কিছু একটা হয়ে থাকবে। সেই বুঝে গফুরের নিজের চোখে জল ভরে গেল। এমন সময় জমিদারের পিয়াদা যমদূতের মতো উঠানে এসে চিৎকার করে ডাকলো, গবরা, গবরা, ঘরে আছিস নাকি? গফুর তিক্ত কণ্ঠে সাড়া দিয়ে বলল, হ্যাঁ,
আছি। কেন? পিয়াদা বলে উঠল, বাবুমশাই ডাকছেন, চল। আমার খাওয়া দাওয়া হয়নি, পরে যাব। এত বড় স্পর্ধা পিয়াদার সহ্য হলো না। সে কুৎসিত একটা সম্বোধন করে বলল, বাবুর হুকুম, জুতো মারতে মারতে টেনে নিয়ে যেতে। গফুর দ্বিতীয়বার দিক বিদিক ভুলে সেও একটা দুর্বাক্য উচ্চারণ করে বলল, মহারানীর রাজত্বে কেউ কারোর গোলাম নয়, খাজনা দিয়ে বাস করি, আমি যাব না। কিন্তু সংসারে এত ক্ষুদ্রের অত বড় দোহাই দেওয়া শুধু বিফল নয়, বিপদেরও কারণ। রক্ষা এই যে এত ক্ষীণ কণ্ঠ অত বড় কানে পৌঁছায় না, না হলে তার মুখের ভাত আর চোখের ঘুম দুই ঘুচে যেত। তারপরে কি ঘটল বিস্তারে আর বলার প্রয়োজন নেই। কিন্তু ঘণ্টাখানেক পরে যখন সে জমিদারের সদর হতে ফিরে ঘরে গিয়ে নিঃশব্দে শুয়ে পড়ল, তখন তার চোখ মুখ ফুলে উঠেছে। তার এত বড় শাস্তির কারণ প্রধানত ওই মহেশ। গফুর বাড়ি থেকে বের হওয়ার পরে সেও দড়ি ছিঁড়ে জমিদারের উঠানে ঢুকে ফুল গাছ খেয়েছে, ধান শুকাচ্ছিল তাও ছড়িয়ে নষ্ট করেছে। শেষে ধরবার উপক্রম করায় বাবুর ছোট মেয়েকে ফেলে দিয়ে পালিয়ে গেছে। এরকম ঘটনা এই প্রথম নয়, এর আগেও ঘটেছে। শুধু গরিব বলেই তাকে মাফ করে দেওয়া হয়। আগের মতো এবারেও এসে যদি হাতে পায়ে পড়ত, ক্ষমা হয়তো পেত। কিন্তু সে যে কর দিয়ে বাস করে বা কারো গোলাম নয়, এই কথা বলে সে মস্ত ভুল করেছে। প্রজার মুখে এত বড় কথা জমিদার হয়ে শিবচরণবাবু কোনো মতেই সহ্য করতে পারল না। সেখানে গফুর প্রহার আর লাঞ্ছনার প্রতিবাদ মাত্র করেনি, সমস্ত মুখ বুজে সয়ে নিয়েছে। ঘরে এসেও সে তেমনই চুপচাপ পড়ে রইল। খিদে তেষ্টার কথা তার মনেও ছিল না, কিন্তু বুকের ভেতরটা যেন বাইরের ওই দুপুরের আকাশের মতোই জ্বলতে লাগলো। এমন করে যে কতক্ষণ কাটলো তার হুঁশ ছিল না। কিন্তু উঠান থেকে তার মেয়ের আর্তনাদ কানে যেতেই সে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। ছুটে বাইরে এসে দেখল আমিনা মাটিতে পড়ে আছে। তার ভাঙা মাটির কলসি থেকে জল ঝরে পড়ছে, আর মহেশ মাটিতে মুখ দিয়ে সেই জল মরুভূমির মতো শুষে খাচ্ছিল। চোখের পলক পড়ার আগেই গফুর দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে গেল। মেরামত করার জন্য কাল সে তার লাঙলের মাথাটা খুলে রেখেছিল, সেটাই দুহাত নিয়ে তুলে মহেশের নিচু মাথার উপরে সজোরে আঘাত করল। একটা বার মাত্র মহেশ মুখ তোলবার চেষ্টা করল, তারপরেই তার দীর্ঘদিন খেতে না পাওয়া রোগা দেহটা মাটির ওপর লুটিয়ে পড়ল। চোখের কোল বেয়ে কয়েক বিন্দু জল আর কান বেয়ে কয়েক ফোঁটা রক্ত গড়িয়ে পড়ল। বার দুই সমস্ত শরীরটা তার থরথর করে কেঁপে উঠল। তারপর সামনের ও পিছনের পা দুটো যতদূর যায় ছড়িয়ে দিয়ে মহেশ শেষ নিঃশ্বাস ত্যাগ করল। গফুর নড়ল না, জবাব দিল না, শুধু স্থির চোখে আরেক জোড়া পলকবিহীন গভীর কালো চোখের দিকে চেয়ে পাথরের মতো অনড় হয়ে রইল। ঘণ্টা দুয়ের মধ্যে খবর পেয়ে গ্রামে মুচির দল এসে জুটল। তারা মহেশকে বাসে বেঁধে ভাগাড়ে নিয়ে চলল।
তাদের হাতে ধারালো চকচকে ছুরি দেখে গফুর শিউরে উঠে চোখ বুজে নিল, কিন্তু একটা কথাও বলল না। পাড়ার লোকে বলা বলি করতে লাগলো অনেক কথাই। গফুর এসব কথার কোনো উত্তরই দিল না, দুই হাঁটুর উপরে মুখ রেখে ঠায় বসে রইল। অনেক রাত্রে গফুর ঘুমন্ত আমিনাকে ডেকে বলল, আমিনা, আমিনা, চল, আমরা যাই। সে দাওয়ায় ঘুমিয়ে পড়েছিল। চোখ মুছতে মুছতে উঠে বসে বলল, কোথায় যাব বাবা? ফুলবেড়ের শর্ট কলে কাজ করতে, ওঠ। আমিনা অবাক হয়ে চেয়ে রইল। এর আগে অনেক দুঃখেও তার বাবা চটকলে কাজ করতে রাজি হয়নি। সেখানে নাকি ধর্ম থাকে না, মেয়েদের ইজ্জত আবরু থাকে না, এ কথা সে বহুবার শুনেছে। গফুর বলল, দেরি করিস নে মা, চল, অনেকটা পথ হাঁটতে হবে। আমিনা জল খাওয়ার ঘটি ও বাবার ভাত খাওয়ার থালাটা সঙ্গে নিচ্ছিল। গফুর বারণ করল, এসব থাক মা, ওতে আমার মহেশের প্রায়শ্চিত্তির হবে। অন্ধকার গভীর রাতে সে মেয়ের হাত ধরে বের হলো। এ গ্রামে আত্মীয় কেউ তার ছিল না, কাউকে বলবারও কিছু নেই। উঠান পার হয়ে পথের ধারে সেই বাবলাতলায় এসে সে থমকে দাঁড়িয়ে হঠাৎ হু হু শব্দ করে কেঁদে উঠল। তারা ভরা কালো আকাশের দিকে মুখ তুলে বলল, হে আল্লাহ, আমারে যত খুশি সাজা দিও আল্লাহ, কিন্তু মহেশ আমার তেষ্টা নিয়ে মরছে। তার সরে খাওয়ার এতটুকু জমি কেউ রাখেনি। তোমার দেওয়া মাঠের ঘাস, তোমার দেওয়া তেষ্টার জল তাকে খেতে দেয়নি। তার কসুর তুমি যেন কখনো মাফ করো না আল্লাহ খোদা। এতক্ষণ শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ছোট গল্প মহেশ। গল্প পাঠে আমি সুব্রত চক্রবর্তী এবং নারীকণ্ঠে আমাকে সহযোগিতা করেছে পূজা সরকার। তাহলে আজ আসবো অন্য আরেক দিন এরকমই একটি ছোট্ট সুন্দর গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।